ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন খাতে সংস্কারে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ প্রতিনিধি এ আশ্বাস দেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ বাংলাদেশের পুলিশ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং বন্যা পুনর্বাসন ব্যবস্থাপনায় সহযোগিতা করবে। এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুসি। এ সময় ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য সহ অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে এগিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। এর আগে সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে নিউ ইয়র্কে। 24 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ অধিবেশনের মাঝামাঝি কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক একটি বিরল ঘটনা। বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দ্বিপাক্ষিক বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে নিউ ইয়র্কে। অধিবেশনের মূল পর্ব বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক শুরু হবে ২৪ সেপ্টেম্বর। সব ঠিক থাকলে উদ্বোধনী দিনেই অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে তারা বৈঠকে বসবেন। বাইডেন ইউনূসের এই বৈঠকটি হতে পারে একটি বিরল দৃষ্টান্ত, কারণ সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা এই ধরনের বৈঠক ওয়াশিংটনে হোয়াইট হাউসেই করে থাকেন। নিউ ইয়র্কে এসে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে এমন বৈঠক এর আগে খুব কমই হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইউনূস বাইডেন বৈঠকে বাংলাদেশের ক্ষমতা পালাবদলের পর বর্তমান পরিস্থিতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় প্রাধান্য পাবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার, বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসকের সঙ্গে বৈঠক হবার কথা রয়েছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকটি হচ্ছে না। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর অধিবেশন শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় ভারত। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা ও সীমান্ত হত্যা ইস্যু সমাধানে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক, সেই সম্পর্ককে আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন। ভারত ও বাংলাদেশের মধ্যে বিরাজমান সমস্যা সমাধানের পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব। সিকিউরিটির যে বিষয়টা আছে এই প্রত্যেক কান্ট্রি, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের পরে
নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, কথা বলছেন। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গে তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। এবং এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আওয়ামী সরকারের সময় মানুষ ভোটের অধিকার না পেলেও বিএনপি সে সুযোগ করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে তা পুনঃতদন্ত করে বিচার নিশ্চিত করার দাবি জানান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। আলাদা অনুষ্ঠানে তারা সব কথা বলেন। নুসরাত শারমিনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী এবং জানা অজানা সকল শহীদদের স্মরণে সকালে রাজধানীর প্রেস ক্লাবে বিএনপির নেতাকর্মীদের নিয়ে দোয়া, মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ব্যাংক থেকে শুরু করে সকল অর্থনৈতিক সংস্থা থেকে বিপুল পরিমাণে অর্থ লুট করেছে আওয়ামী লীগ সরকার। দ্রুতই তা ফিরিয়ে আনার দাবি জানান তিনি। কোন সরকারের নেতৃত্বে তার পরিবার, তার দল, তার সঙ্গী সাথীরা ব্যাংক থেকে শুরু করে সকল অর্থনৈতিক সংস্থা থেকে তারা বিপুল পরিমাণ অর্থ পাচার করে দিয়েছে। বন্ধুরা, যত তাড়াতাড়ি সম্ভব এই অর্থ এবং অবৈধ বৈধ যেসব অস্ত্র তাদের দলের নেতাকর্মীদের হাতে তুলে দিয়েছে, শত শত না লক্ষ লক্ষ, সেটি সরকারের হেফাজতে নেওয়ার জন্য আমি এই অনুষ্ঠান থেকে দাবি জানাচ্ছি। আলাদা এক অনুষ্ঠানে ভারতকে বাংলাদেশের কোনো কাজে আর হস্তক্ষেপ না করার অনুরোধ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজ উদ্দিন আহমেদ। আমরা বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, বাট প্লিজ লিভ আস অ্যালোন। আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা গরিব দেশ হোক, মধ্যম আয়ের দেশ হোক, যেই দেশে যাই হোক, আমরা আমাদের মতো থাকি। আপনারা ধনী দেশ, অনেক পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, আপনারা ভালোভাবে থাকেন। আমাদের দিকে সেন দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না। আপনারা, আপনাদের ভালো চাই, আপনাদের মঙ্গল চাই, আপনারাও আমাদের মঙ্গল কামনা করুন। আমাদের কোনো ঠেকা নাই ওই দেশের কাছে। এদিকে সকালে জাতীয়তাবাদী তরুণ দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী দোসররা নানাভাবে তৎপরতা চালাচ্ছে। দ্বিতীয় স্বাধীনতা অর্জনকে বিফলে নেওয়ার জন্য এই সকলের একটি গ্রহণযোগ্য ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অস্বস্তিতে পরিণত করার একটা প্রয়াস চালাচ্ছে বলে দৃশ্যমান মনে হচ্ছে। আমরা এই সরকারের কাছে দাবি করি, অনতি বিলম্বে সরকারের নির্বাচনে একটা ম্যাপও এই জঞ্জাল দূরীভূত করার সাথে সাথে একটা ম্যাপও পরিষ্কার করা উচিত, তাতে জনগণের মধ্যে আস্থা আসবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। সরকারকে আমরা দেখেছি সর্বোচ্চ মহলের সিদ্ধান্তের পরই বৃহৎ স্বার্থে ভারতে ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এর কারণে বাংলাদেশের বাজারে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। এদিকে মা ইলিশ রক্ষায় আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাকিব হাসানের রিপোর্ট। সচিবালয়ে আইএমএফের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এবং ইফাদের কান্ট্রি ডিরেক্টরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ইফাদ কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশের এগ্রিকালচার প্রজেক্ট, মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো ক্রেডিট এগুলোর উপর যথেষ্ট সহায়তা করে। সৌজন্য সাক্ষাৎ শেষে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন অর্থ উপদেষ্টা। ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অনেক ভেবেচিন্তেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫,৩০,০০০ মেট্রিক টন ইলিশ হয়, এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। একটা দেশ যাতে একটা ইমোশনাল ইনভলভমেন্ট আছে, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, আমরা প্রতিবেশী দেশ,
ক্যান অ্যাসিওর ইউ অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। ওই দায়িত্বমহল একজন বলেছে, আরেকটা আরো বড় দায়িত্বমহল বলেছে পাঠানো যেতে পারে। এতে দেশের বাজারে প্রভাব পড়বে না জানিয়ে ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা রয়েছে বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। 3000 টনের মধ্যে ঢাকার চেম্বারে আছে 200টা ইলিশ, তারপর 200টার বদলে 150টা, 50 টাকা দাম বাড়িয়ে দেবে। দাম তো এমনি বাড়ায় ব্যবসায়ীরা, এটার জন্য দাম বাড়িয়ে দেবে। যাই হোক, এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্টে। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হতে পারে, বাট আমি মনে করি না এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। এদিকে সকালে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে তার মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী, তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। দুপুরে সাংবাদিকদের একথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, গণহত্যার দায়ে জমাকৃত অভিযোগ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। অন্যদিকে 2021 সালে ডাক্তার ইশিতা গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র্যাবের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। আমিনা হিরের রিপোর্ট। চিকিৎসক সন্তানের কথা ভুলতে পারছেন না জুলাই আগস্ট গণহত্যার শিকার সজীবের বাবা। সেদিন আন্দোলনে থাকা বোনেরও মনে পড়ছে শেষ ভাইয়ের স্মৃতি। প্রিয়জন হারানোর বিচার চাইতে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হন নিহতের পরিবার। নির্মম এমন হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার চান তারা। টিয়ারশেলটা আমার কাঁধে লাগার কারণে ইনহেল হয় গ্যাসটা, তো আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি বাসায় চলে যাই একটা পর্যায়ে। তখন ভাইয়া ওখানেই ছিল। 6:30 বা 6:50 এই টাইমে খবর পাই যে আমার ভাইয়ার বুকে গুলি লাগছে। মামলার সঠিক তদন্ত করে সঠিক বিচারের জন্য আমি এখানে এসেছি এবং আমি একটা অভিযোগ দায়ের করেছি। জুলাই আগস্ট ছাত্র জনতাকে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের নামে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। অভিযোগ জমার প্রেক্ষিতে অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে প্রকৃত অপরাধীদের নাম বেরিয়ে আসবে, জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। কেউ যদি অতিরিক্ত থাকে বাদও পড়তে পারে, আবার কারো নাম যদি ঢুকানোর দরকার হয়, আমরা মনে করি যে তদন্তে এসেছে সেই ঘটনার সাথে সম্পৃক্ত, তার নাম ঢুকতেও পারে। সুতরাং এটা ফাইনালি ডিসাইড হবে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমরা যে পিটিশনটা দায়ের করব সেখানেই নির্ধারিত হবে। যা গ্রাউন্ডে ঘটেছে সব কিছুই যাতে বিচারের আওতায় আসে। আমরা হয়তো এগুলোকে কম্পাইল করে 1টা 2টা 3টা 5টা 10টা যে কয়টা প্রয়োজন হবে সেই কয়টা মামলায় রূপান্তর করব। অন্যদিকে 2021 সালে র্যাব দ্বারা গুম হওয়া ডাক্তার ইশিতাও ন্যায় বিচার পাওয়ার আশায় অভিযোগ জমা দেন অপরাধ ট্রাইব্যুনালে। অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আখতারুজ্জামান, উনি তখন সিনিয়র এসপি ছিলেন। উনি আমাকে চোখ বেঁধে মাইক্রোতে করে কোনো একটা জায়গায় নিয়ে যান। পরে আমি জানতে পারি ওটা মিরপুর 1। তো ওখানে নিয়ে গিয়ে উনি মাদক সহ আমাকে ভিডিও করেন। ডাক্তার ইশিতার অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হবে জানান চিফ প্রসিকিউটর। ইশরাত রফিক ইশিতা, উনি একজন ডাক্তার। তাকে 28শে জুলাই 2021 সালে তুলে নিয়ে যায় র্যাব। নিয়ে গিয়ে তাকে 5 দিন পরে 2রা আগস্ট তাকে আদালতে উপস্থাপন করে 3টা মামলা দেওয়া হয়, মাদকের মামলা দেওয়া হয়। এই যে মাঝখানে 5 দিন তাকে গুম করে রাখা হয়, তাকে অকথ্য নির্যাতন করা হয়, তাকে তার অনেক ছবি টবি তুলে রাখা হয়, নানানভাবে তাকে টর্চার করে। এই গুমের অভিযোগে তিনি আজকে আমাদের কাছে এই মামলাটা দায়ের করেছেন। সেটা আমরা গ্রহণ করেছি, আমরা পর্যালোচনা করে দেখব। বিচারক নিয়োগ হলেই যে কোনো সময় বিচারিক কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের আইন হচ্ছে বিচার কার্যের জন্য তদন্ত। আমিনা হিরা, মাইটিভি, ঢাকা।
রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় হাসানুল হক ইনু, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রাশেদ খান মেনন, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের কারাগারে পাঠানোরও আদেশ দেয়া হয়। এছাড়া সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। আবু সাইদ অপুর রিপোর্ট। রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে তেজগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ড শেষে আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এদিন তেজগাঁও থানার আরেকটি মামলার শুনানি শেষে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোরও নির্দেশ দেন আদালত। আসামি পক্ষের আইনজীবী জানান, সাবেক আইজিপি মামুনকে এই পর্যন্ত 63টি, ডাক্তার দীপু মনিকে 7টি, মেননকে 7টি, ইনুনকে 7টি, পলককে 7টি ও ফারজানা রূপাকে 4টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন, তারাও এই সন্নিবেশ হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন। বিজ্ঞ আদালত তাদের সন্নিবেশ করে জামিন প্রার্থনা নামঞ্জুর করেন। আমরা দীপুমণির ব্যাপারে বলেছি যে উনি একজন মহিলা, মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে স্পষ্ট অর্ডার রয়েছে যে যদি একজন মহিলা হয়, যদি বয়স্ক হয়, যদি একজন শিশু হয়, তাহলে তাদেরকে জামিন দেওয়া যাবে। এদিকে আদাবর থানা হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অন্যদিকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড দেন আদালত। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দীর্ঘ 3.5 মাস বন্ধ থাকার পর অবশেষে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ নিয়মিত একাডেমিক কার্যক্রম। সকাল 8টা থেকে প্রথম বর্ষ ছাড়া অন্যান্য বিভাগের ক্লাস শুরু হয়। 112 দিন পর একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে ক্যাম্পাসে। 30 সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রায় 4 মাস পর আবারও প্রাণবন্ত প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কলাভবন প্রাঙ্গণ। বন্ধুদের সাথে ছোট ছোট দলে গল্প আর আড্ডায় ক্লাসের দিকে ছুটছেন শিক্ষার্থীরা। আন্দোলন এবং পরবর্তী প্রেক্ষাপট সবকিছুর পর আবারও ক্লাস শুরু হওয়ায় অনেকটাই উৎফুল্ল তারা। নতুন করে পড়াশোনা শুরু করতে পেরেছি, এতে আমি খুবই আনন্দিত এবং এটা আমাদের জন্য এটা খুবই ইতিবাচক একটি দিক বলে মনে করি। প্রায় 4 মাসের মতো ক্যাম্পাসের বাইরে ছিলাম, আজকে প্রথম আসলাম ক্লাস শুরুর উদ্দেশ্যে। মোটামুটি ভালো লাগতেছে আজকে। উচ্ছ্বাসের সহিত আমাদের ক্যাম্পাসে পুনরায় আসতে পেরেছি এবং নতুন একটা স্বাধীন ক্যাম্পাস ফিরে পেয়েছি। সেক্ষেত্রে আমি বলবো এটা আমাদের জন্য একটা আনন্দময়, এক অনাবিল আনন্দের এক পরিস্থিতির সৃষ্টি করেছে। ক্যাম্পাসে সুষ্ঠু, নিরাপদ এবং শান্ত পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানান ঢাবি শিক্ষার্থীরা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যে চাওয়া বা প্রত্যাশা, সেটা হচ্ছে একজন ছাত্র বা ছাত্রী হিসেবে আমাদের সেই পড়াশোনার সুযোগটি, পরিবেশটি সৃষ্টি করে দেওয়া। আমরা আশা করি যে আমরা আমাদের একটা ভালো সুষ্ঠু একটা পরিবেশ পাবো, যেখানে আমাদের একাডেমিক কার্যক্রম প্লাস অন্যান্য সকল কার্যক্রমকে আমরা সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো। বন্ধ থাকায় না হওয়া পরীক্ষাগুলো সময়ক্ষেপণ না করে দ্রুত নেয়ার দাবিও তাদের। দুটো পরীক্ষা হয়েছে, একটা পরীক্ষা বাকি, বা একটা পরীক্ষা হয়েছে, দুটো পরীক্ষা বাকি, এগুলো কিন্তু নিয়ে ফেলাটা খুব বেশি অসম্ভব না। তো এটাও যদি সারা যদি এদিকে যদি একটু নজর দিতেন বা এদিকে যদি একটু মনোযোগ দিতেন, তো খুব সম্ভবত খুব ভালো হতো। শান্তিপূর্ণ ক্যাম্পাস নিশ্চিতে সকলের সহযোগিতা চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রত্যেকটা বিষয়েই আপনাদের সহযোগিতা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থেই আমরা জনগণের প্রতিষ্ঠান মনে করি। এটি একটি জনপরিষদ এবং সর্বজনতার এতে অধিকার এবং দায় আছে। সবাই মিলে এই একাডেমিক কার্যক্রম চালু হওয়ার এই মহেন্দ্রক্ষণে আমরা আশা করছি যে আপনাদের সহযোগিতায় এই কার্যক্রম
চালিয়ে নিয়ে যেতে পারবো। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর বন্ধ হবে না ক্লাস, ঘটবে না কোনো অপ্রত্যাশিত ঘটনা, নিশ্চিত হবে পড়াশোনার জন্য মনোরম পরিবেশ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক মিমকে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার সন্ধ্যায় নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। বরিশাল ৫ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন জাহিদ ফারুক। একাদশ সংসদ নির্বাচনের পর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। গত নির্বাচনের পরই একই দায়িত্ব পান তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান বিষয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। এই সিদ্ধান্তের মাধ্যমে ১৫ লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হচ্ছে। সরকারি কর্মচারী আচরণবিধি ১৯৭৯ এই আলোকে কনসার্ন মিনিস্ট্রি, কনসার্ন অথরিটিতে সর্বশেষ সরকারের যেটা আদেশ আজকে জারি হচ্ছে, এটা একটু আমি সারাংশগুলো পড়ে শোনাচ্ছি। যেমন প্রতি বছর সম্পদ বিবরণী ৩১শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় জারি করা ১৪৪ ধারা ৪.৪৫ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন খান। আজ সকাল ১১টায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। এদিকে ১৪৪ ধারা প্রত্যাহার করলেও জেলায় দ্বিতীয় দিনের মতো রাঙামাটি পরিবহন মালিক সমিতির ধর্মঘট এবং পাহাড়িদের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। রাঙামাটি পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, যে কারণে তাদের এই কর্মসূচি এখনও চলমান রয়েছে। অবরোধ এবং ধর্মঘটের কারণে রাঙামাটির পর্যটন নগরী সাজেকে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন ৮ শতাধিক পর্যটক। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। দুপুরে বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে যাই হচ্ছে এতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। গত ১৫ বছরে পাট, বস্ত্র ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে মহাসাগর চুরি হয়েছে উল্লেখ করে দুর্নীতি রোধে সবার সহযোগিতা কামনা করেন তিনি। সবসময় একটা জটিল পরিস্থিতি ছিল, কারণ সেখানে বিশেষ করে বেশ শুধু বাঙালি অবাঙালি না, সেখানে আরও ১৩টা ১৪টা কমিউনিটি আছে, কেউ বড় কেউ ছোট, কেউ তাদের মধ্যে একটা সৌহার্দ্যের ব্যাপার আছে এবং সেই সৌহার্দ্যটা আমি মনে করি, এটা ব্যক্তিগত মতামত, সেই সৌহার্দ্যটা বজায় রাখতে হলে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা।